যখন নিজের রক্তের আত্মীয়তাই পিছনে ছুরি চালানোর উদ্দেশ্যে দরজায় টোকা দিয়ে দাঁড়ায় তখন কোন আশ্রয় খুঁজবে মানুষ। অমিতের জীবনের সেই সকালটি ঠিক সেই রকম এক অকল্পনীয় ধ্বংসলীলা নিয়ে উদিত হয়েছিল, যেন ভাগ্যের কোনো অন্ধকার ছায়া তার শান্ত সংসারকে গ্রাস করতে এসেছে। বাড়িতে প্রতিদিনকার মতোই এক শান্তিপূর্ণ এবং স্বস্তিদায়ক আবহাওয়া বজায় ছিল। অমিত তার ছোট দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার স্ত্রী প্রিয়া রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন। তারা দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ অজান্ত ছিলেন যে পরের কয়েক মুহূর্তেই তাদের দরজায় টোকা দিয়ে আসা অতিথিরা তাদের জীবনে এমন একটি ঝড় নিয়ে আসছেন যা তিনি কখনো কল্পনাতেও ভাবেননি। ৩৫ বছর বয়সী অমিত, যিনি প্রতিদিন সকাল ৭টায় তার সেই ছোট মুদি দোকানে পৌঁছে যেতেন এবং রাত ৯টা পর্যন্ত কঠিন পরিশ্রম করে তার পরিবারের জন্য দুবেলা খাদ্যের ব্যবস্থা করতেন, দোকানে যাওয়ার জন্য অমিত যেই না বাড়ির দরজা খুলে বাইরে পা রাখলেন তখনই সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়াল। সেই ট্যাক্সি থেকে তার দুই বোন নীলিমা আর শিল্পা নামছিলেন। দুজনকে একসাথে এত মাস পর হঠাৎ নিজের সামনে দেখে অমিতের চোখে বিস্ময় আর আনন্দের ঢেউ খেলে গেল। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি প্রায় দৌড়ে তাদের কাছে গেলেন। আরে নীলিমা, শিল্পা, তোমরা দুজন একসাথে? না জানিয়েই? তার আনন্দের সীমা ছিল না। হ্যাঁ ভাইয়া, ভাবলাম আপনাকে চমকে দেব। বড় বোন নীলিমা হাসতে হাসতে বলল, কিন্তু তার হাসিতে সেই আগের আন্তরিকতা ছিল না। খুব ভালো করেছ, চলো ভিতরে চলো, আজ তো আমার দিনটাই তৈরি হয়ে গেল। অমিত দুজনের ব্যাগ নিলেন এবং তাদের বাড়ির ভিতরে নিয়ে যেতে শুরু করলেন। তার কণ্ঠস্বর বাড়ির উঠোনে প্রতিধ্বনিকের হল, প্রিয়া, আরে প্রিয়া, দেখো তো কে এসেছে, শিল্পা আর নীলিমা এসেছে। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে প্রিয়া বাইরে এলেন এবং তার ননদদের দেখে তার মুখেও খুশির ঝিলিক দেখা গেল। তিনি এগিয়ে গিয়ে দুজনের সাথে খুব ভালোবাসার সাথে মিশলেন। প্রণাম দিদি, আপনারা কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছেন? আমরা ভালো আছি ভাবি, শিল্পা সংক্ষিপ্ত জবাব দিল। তার কণ্ঠে ছিল আনুষ্ঠানিকতা। অমিত সঙ্গে সঙ্গে তার দোকানে যাওয়ার ইচ্ছা বদলে ফেললেন। আমি আজ দুপুর পরেই দোকানে যাব। অনেকদিন পর আমার বোনেরা একসাথে এসেছে। প্রিয়া, এদের জন্য কিছু ভালো খাবার তৈরি করো, তবে তার আগে চা বানাও। আমি বাজার থেকে জিলিপি আর সিঙ্গাড়া নিয়ে আসছি। আরে না ভাইয়া, এর কি দরকার? নীলিমা বলল। কিন্তু অমিত শোনার পাত্র ছিলেন না। তিনি আনন্দের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তাদের মা লক্ষ্মীজি, যিনি তার ঘরে শুয়েছিলেন, আওয়াজ শুনে উঠে বসলেন। প্রিয়া তাকে ধরে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে এলেন। তার দুই মেয়েকে একসাথে দেখে তার বুড়ো চোখে এক নতুন ঝলক এল। তিনি দুজনকেই গলা জড়িয়ে ধরলেন। আরে, আমার বাচ্চারা এসেছে, চলো। এত মাস পর অবশেষে তোমাদের অসুস্থ মায়ের কথা মনে পড়ল। নইলে তোমরা দুজন তোমাদের ঘর সংসারে এমনভাবে জড়িয়ে গেছ যে একটা ফোন করারও সময় পাও না। ভালো করেছ যে আজ এসে গেছ, আমি তোমাদের দুজনের কথা খুব মনে করছিলাম। প্রিয়া সাথে সাথে জল এনে দিলেন এবং তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়ির পরিবেশ উৎসবের মতো হয়ে গেল। অমিত বাজার থেকে গরম নাস্তা নিয়ে ফিরলেন। সবাই উঠোনে বসে গল্প করতে লাগল। অমিত তার বোনদের সাথে পুরনো দিনের কথা মনে করে হাসাহাসি করছিলেন, কিন্তু তিনি অনুভব করছিলেন যে কিছু একটা গোলমাল আছে। দুই বোন হাসছিলেন ঠিকই, কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য এবং এক না বলা বোঝা যা তিনি বুঝতে পারছিলেন না। তিনি কয়েকবার জিজ্ঞাসা করার কথা ভাবলেন যে সব ঠিক আছে তো, কিন্তু প্রতিবারই এটা ভেবে চুপ হয়ে গেলেন যে হয়তো সফরের ক্লান্তি হবে। প্রায় ১ ঘণ্টার কথাবার্তার পর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এল। বড় বোন নীলিমা একটা দীর্ঘশ্বাস ফেলে প্রথমে শিল্পার দিকে তাকালেন এবং তারপর অমিতের চোখে সরাসরি তাকিয়ে বললেন, ভাইয়া, আমরা আজ এখানে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। তার কণ্ঠে এমন গাম্ভীর্য ছিল যা অমিতের হৃদয়ে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। হ্যাঁ হ্যাঁ, বলো নীলিমা, কি কথা, সব ঠিক আছে তো? নীলিমা তার ছোট বোন শিল্পার দিকে তাকালেন, যেন তার সম্মতি চাইছেন, এবং তারপর বললেন, ভাইয়া, বাবার এই বাড়ি আর দোকানে আমাদের হক আছে, আর আইন আমাদের এই হক দেয়। আমরা আমাদের অংশ চাই। এই বাক্যটি কোনো বোমার মতো বাড়ির শান্তির উপর পড়ল। এক মুহূর্তের জন্য সেখানে গভীর নিস্তব্ধতা নেমে এলো। অমিতের মনে হলো যেন তার কান তাকে ধোঁকা দিয়েছে। তিনি অবিশ্বাস ও ধাক্কা নিয়ে তার বোনের দিকে তাকিয়ে রইলেন। কি বলছিস তুই? তার কণ্ঠস্বর কাঁপছিল। শিল্পা এগিয়ে এসে বললেন, তার কণ্ঠেও ছিল সেই কঠোরতা। ভাইয়া, আমরা স্পষ্ট কথা বলছি। ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী মেয়েদেরও ছেলেদের সমান অধিকার আছে পৈতৃক সম্পত্তির ওপর। আর এই বাড়ি আমাদের বাবার রোজগার থেকে তৈরি করা হয়েছে।
যে দোকানের আপনি একা মালিক হয়ে বসে আছেন সেই দোকানও আমাদের বাবা কিনেছিলেন। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, না নীলিমা, ওই দোকান আমার বাচ্চাদের মুখের খাবার। আর এই বাড়ি, এটা আমাদের ঠিকানা। আমরা সবাই কোথায় যাব? সেসব আমরা জানি না, আমরা শুধু আমাদের অংশ চাই। চুপ হয়ে যা নীলিমা, আর একটাও কথা নয়। অমিতের বোনেরা কিছু বলার আগে এক গর্জন পুরো বাড়িকে কাঁপিয়ে দিল। এই আওয়াজ ছিল তাদের বুড়ো মা লক্ষ্মীজি। তার মেয়েদের কথা শুনে তার ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছিল। অংশ? কেমন অংশ চাই তোমাদের দুজনের? তোমরা কি ভুলে গেলে যে এই বাড়ি আর দোকান কার দৌলতে টিকে আছে? তোমাদের ভাইয়ের দৌলতে। নীলিমা কিছু বলার চেষ্টা করল। মা, আপনি বুঝবেন না। আমি বুঝব না? মায়ের কণ্ঠস্বর আরও উঁচু হল। আরে আমার চেয়ে বেশি কে বুঝবে? তোমাদের কি একটু আন্দাজ আছে যে তোমাদের এই ভাই তোমাদের জন্য কি ত্যাগ করেছে? যখন তোমাদের বাবার মাথার উপর থেকে ছায়া সরে গিয়েছিল, তখন এই অমিতের বয়স ছিল মাত্র 18 বছর। ওর নিজের পড়াশোনা ছেড়ে দিল, নিজের স্বপ্ন ছেড়ে দিল, যাতে তোমরা দুজন পড়তে পারো। ও নিজের যৌবন এই দোকানের ক্যাশবাক্সে বসে কাটিয়ে দিল, যাতে তোমাদের বিয়েতে কোনো ত্রুটি না হয়। লক্ষ্মীজির কণ্ঠস্বর কাঁপছিল। তোমাদের দুজনের বিয়ে এমনি এমনি হয়নি। ও নিজের সাধ্যের বাইরে গিয়ে খরচা করেছিল, লোকের কাছ থেকে ধার নিয়েছিল, যাতে তোমরা দুজন তোমাদের শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে থাকতে পারো, যাতে তোমাদের শ্বশুরবাড়িতে কেউ তোমাদেরকে এটা বলতে না পারে যে তোমাদের বাপের বাড়ির লোকেরা বিয়েতে কোনো কমতি রেখেছিল। আর আজ তোমরা সেই ভাইয়ের কাছ থেকে তার ঘর আর দোকান ছিনিয়ে নিতে এসেছ। লক্ষ্মীজি হাঁপাতে লাগলেন। প্রিয়া দৌড়ে গিয়ে তাকে ধরলেন। পুরো উঠোনে এক ভয়ানক নিস্তব্ধতা ছড়িয়ে গেল। অমিতের চোখ থেকে জল বইছিল। মায়ের এই আবেগপূর্ণ কথা দু বোনদের উপর কোনো প্রভাব ফেলল না। নীলিমা চরম নির্লজ্জতার সাথে জবাব দিলেন, মা, ভাইয়া যা করেছেন সেটা তার কর্তব্য ছিল। একজন ভাই তার বোনদের জন্য যা করে, ভাইয়া তাই করেছেন। আর আমরা এখানে কোনো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের আইনি হক চাইছি। এটা শুনে অমিত ভিতর থেকে ভেঙে পড়লেন। তার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। যে বোনদের একটা হাসির জন্য তিনি নিজের অসংখ্য প্রয়োজনকে মেরে ফেলেছিলেন, যাদের খুশির জন্য তিনি নিজের যৌবন দোকানের ক্যাশবাক্সে বসে কাটিয়ে দিয়েছিলেন, আজ তারাই তাকে পর করে দিচ্ছে, তাকে ঘর ছাড়া করতে উদ্যত হয়েছে। ঠিক তখনই নীলিমার ফোন বেজে উঠল। তিনি উঠে উঠোনের কোণে গিয়ে কথা বলতে লাগলেন। অন্যদিকে ছিলেন তার স্বামী। হ্যাঁ, বলে ভিয়েছি। না, এখনও মানছে না। আপনি চিন্তা করবেন না, নিজের অংশ আমি কোনো মূল্যেই ছাড়ব না। এটাও কি কোনো কথা হলো যে ও এত বড় বাড়ি আর ভালো চলতে থাকা দোকানের ওপর বসে মজা করছে, আর আমরা এখানে বাড়িতে কষ্ট করে দিন কাটাবো? আমি নিয়েই ছাড়ব আমার অংশ। এতটুকু কথা বলে তিনি ফিরে এসে বসলেন, যেন কিছুই হয়নি। তার মুখে কঠোরতা ছাড়া আর কোনো ভাব ছিল না। লক্ষ্মীজি আরও একবার চেষ্টা করলেন। দেখো বেটি, তোমাদের ভাই তোমাদের জন্য কি করেনি? তোমাদের প্রতিটি সমস্যায় তোমাদের পাশে দাঁড়িয়েছে। তোমাদের বাবা চলে যাবার পর ও একাই সংসারটা সামলেছে, আমার যত্ন নিয়েছে। আমার অসুস্থতায় এত খরচ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ও একটাও উপ শব্দ করেনি। তোমাদের ভাবিও আমার পুরো খেয়াল রাখে। তোমাদের তো এই কথা ভেবে খুশি হওয়া উচিত ছিল যে তোমাদের বাপের বাড়ি আবাদ আছে। উল্টে তোমরা ওর কাছে সম্পত্তি থেকে অংশ চাইছ। একটু তো লজ্জা করো। কিন্তু দু বোন একটা কথাও শুনলেন না। তারা যেন তাদের বিবেক আর সমস্ত লজ্জা বাড়িতে ফেলে এসেছিলেন। ভাইয়া, আবেগপ্রবণ হয়ে কোনো লাভ হবে না। আমাদের টাকার দরকার, আমাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। আপনি বাড়ি আর দোকান বিক্রি করে দিন, যে টাকা পাওয়া যাবে আমরা 3 জন সমান ভাগে ভাগ করে নেব। বিক্রি করে দেব? অমিত অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলেন। নিজের বাবার স্মৃতিচিহ্ন বিক্রি করে দেব? নিজের মা, নিজের স্ত্রী, ছেলে মেয়েদের নিয়ে ঘর ছাড়া হয়ে যাব? যদি বিক্রি করতে না চান, তবে আপনি আমাদের অংশের সমান টাকা দিয়ে দিন। আমাদের কাছে বেশি সময় নেই। যদি 1 সপ্তাহের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত না নেন, তবে আমরা বাধ্য হয়ে কোর্টে যাব। এই কথা শুনে অমিতের কানে যেন ঝনঝন শব্দ হলো। তার নিজের রক্ত, তার নিজের বোনেরা তাকে কোর্টে টেনে নিয়ে যাবে। সেই উঠোনে, যেখানে কিছুক্ষণ আগেই তিনি তার বোনেদের আসার খুশিতে নাচছিলেন, এখন তিনি নিজের পরিবারের টুকরোগুলোকে ছত্রভঙ্গ হতে দেখছিলেন। দু বোন তাদের কথা বলে সেখান থেকে চলে গেল। অমিত সেখানে মাটিতে বসে পড়লেন। লক্ষ্মীজির চোখ দিয়ে জল বইতে লাগল। তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান, এ কি হলো? আমি জানতাম না যে আমি মেয়ে নয়, নাগিনীদের জন্ম দিয়েছি, যারা ভবিষ্যতে নিজের ভাইকেই ছোবল মারবে। কয়েকটি দিন কোনোভাবেই কেটে গেল। বাড়িতে এক অদ্ভুত শোকের আবহ বিরাজ করছিল। কেউ কারো সঙ্গে কথা বলতো না। অমিত দোকানে যেতেন ঠিকই, কিন্তু তার শরীরটা সেখানে থাকত আর আত্মাটা বাড়িতে। তার বোনদের বলা কথা, কোর্টে যাব, তীরের মতো বারবার তার হৃদয়ে বিঁধত। 1 সপ্তাহ পর দুপুরের নীরবতাকে ভেদ করে একটি আওয়াজ এলো, অমিতবাবুর চিঠি আছে।
এটি ছিল পোস্টম্যান। কিন্তু তার হাতে যে সরকারি খামটি ছিল তা কোনো চিঠি ছিল না, বরং সম্পর্কের বিনাশের এক ফরমান ছিল। কাঁপতে থাকা হাতে অমিত সেই খামটি খুললেন। ভিতরে ছিল আদালতের সিল মারা কাগজপত্র। তার চোখ যা পড়ল, তার মস্তিষ্ক তা বিশ্বাস করতে পারছিল না। তার দুই আপন বোন তার বিরুদ্ধে সম্পত্তিতে অংশীদারিত্বের জন্য মামলা করেছে। কাগজের টুকরোটি অমিতের হাত থেকে ছুটে গিয়ে বাতাসে ভেসে মাটিতে পড়ল। অমিত তার পেছনে পেছনে নিষ্প্রাণভাবে উঠোনে পড়ে থাকা চেয়ারে ভেঙে পড়লেন। এক মুহূর্তে তার চোখের সামনে সবকিছু ঘুরে গেল। তার বাবার মুখ মনে পড়ল, যিনি প্রায়ই বলতেন, আমার মেয়েরা আমার গর্ব, দেখো ওরা আমার নাম উজ্জ্বল করবে। আজ সেই মেয়েরাই তাদের তৈরি করা ঘরের ভিত্তি নাড়াতে উদ্যত হয়েছে। তখনই তার একটি ঝাপসা দৃশ্য মনে পড়ল। বহু বছর আগের সেই দিনটি, যখন তার বড় বোন নীলিমা কলেজ থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়েছিলেন। তিনি রক্তে ভেজা ছিলেন। খবর পেয়ে অমিত তার দোকানের শাটার নামিয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন, তাড়াতাড়ি ও নেগেটিভ রক্ত চাই, নইলে আমরা তাকে বাঁচাতে পারব না। ও নেগেটিভ একটি খুব বিরল রক্তের গ্রুপ, যা অমিতেরও ছিল। তার মনে ছিল, হাসপাতালে পৌঁছে তিনি এক মুহূর্তও ভাবেননি। অল্প সময়ের মধ্যেই তার রক্ত তার শিরা থেকে বেরিয়ে তার বোনের ধমনীতে যাচ্ছিল, তাকে এক নতুন জীবন দিচ্ছিল। যতক্ষণ নীলিমা জ্ঞান ফিরে না পেয়েছিলেন, তিনি তার বিছানার পাশে বসেছিলেন। আজ সেই বোন, যার শিরাই তার দেওয়া রক্ত বইছে, তারই রক্ত চুষতে প্রস্তুত, শুধুমাত্র এই ইঁট ভাতরার কাগজের টুকরোগুলোর জন্য। এই দিনের জন্যই কি আমি আমার বোনের জীবন বাঁচিয়েছিলাম? এই কথা ভাবতে গিয়ে অমিতের চোখ থেকে অশ্রুর বন্যা ছুটে এলো। তিনি মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার ফুপিয়ে কান্না শুনে মা লক্ষ্মী বাইরে এলেন। যখন তিনি কোর্টের নোটিশের কথা শুনলেন, তখন তিনি নিজের বুক চাপড়ে কাঁদতে লাগলেন। হে ভগবান, এ কি দিন দেখালে! যে মেয়েকে গর্ভে ধারণ করলাম, সে আজ আমার ছেলের শত্রু হয়ে গেল। এর চেয়ে তো তুমি আমাকে তুলে নিতে। বাড়িতে হাহাকার শুরু হলো। অমিতের মনে হলো যেন তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন, একা হয়ে গেছেন। তখনই তার স্ত্রী প্রিয়া এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। যখন অমিত তার দিকে তাকালেন, তখন প্রিয়ার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত সাহস। তিনি অমিতের হাত শক্ত করে ধরলেন এবং বললেন, আপনি ঘাবড়াবেন না, আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। আমরা সবাই মিলেই ঝড়ের মোকাবিলা করব। প্রিয়া মাটিতে পড়ে থাকা সেই কাগজপত্রগুলো তুলে নিলেন এবং অমিতের চোখে চোখ রাখে বললেন, ওরা আইনের রাস্তা বেছে নিয়েছে, তো আমরা আইনের মাধ্যমেই লড়ব। ভগবানের চেয়ে বড় কোনো বিচারক নেই। ওরা আমাদের সাথে ভুল করেছে, ন্যায় তো হবেই। প্রিয়ার এই কথাগুলো অমিতকে কিছুটা সাহস জোগাল, কিন্তু তার মন ভেঙে গেছিল। যে দিনটির ভয়ে অমিতের মনে গত এক সপ্তাহ ধরে ছিল, সেই দিনটি আজ। অমিত আদালতের কাঠগড়ায় একজন আসামির মতো দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, একজন আসামি, যার অপরাধ ছিল এই যে সে তার বোনদেরকে প্রচণ্ড ভালোবাসত। তার অপরাধ ছিল এই যে সে তার সব কিছু তাদের খুশির জন্য বিলিয়ে দিয়েছিল। আর ঠিক তার সামনের কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার দুই বোন নীলিমা এবং শিল্পা। তাদের মুখে কোনো দুশ্চিন্তা ছিল না, কোনো অনুশোচনাও ছিল না। তাদের চোখে ছিল শুধু একটা জেদ, নিজের হক আদায়ের জেদ। অমিত যখন তাদের দেখলেন, তখন নিজেকেই প্রশ্ন করে বসলেন, এরা কি সেই বোনেরা যাদের আঙুল ধরে সে মেলায় ঘোরাতে নিয়ে যেত? এরা কি সেই বোনেরা যারা ছোটবেলায় ভাইয়া ভাইয়া বলে তার পেছনে দৌড়াত? আদালতের কার্যক্রম শুরু হল। দুপক্ষের উকিল বিচারকের সামনে তাদের বক্তব্য রাখছিলেন, যুক্তি দিচ্ছিলেন। তখনই বিচারক, একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ প্রবীণ, তার দৃষ্টি অমিতের উপর নিবদ্ধ করলেন এবং জিজ্ঞাসা করলেন, মিস্টার অমিত, যখন আইন মেয়েদেরকে তাদের বাবার সম্পত্তিতে সমান হক দিয়েছে, তখন আপনি তাদের হক দিতে অস্বীকার করছেন কেন? শুনে অমিতের চোখে জল ভরে এলো। তিনি নিজেকে সামলে বললেন, জাজ সাহেব, আমি আমার বোনদেরকে তাদের হক দিতে অস্বীকার করছি না। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন, যেন নিজের ভিতরের কষ্টটাকে বাইরে বের করে দিচ্ছেন, এবং বললেন, কিন্তু আমার বোনেরা সেই দোকানে অংশ চাইছে যে দোকান থেকে আমি আমার পরিবারের জন্য দুবেলা রুটি রোজগার করি। সেই দোকান থেকে আমার আর আমার পরিবারের প্রয়োজন মেটে। অমিতের কণ্ঠস্বরে বার কাঁপছিল। জাজ সাহেব, তারা সেই বাড়িতে অংশ চাইছে যে বাড়ি আমার বুড়ো এবং অসুস্থ মায়ের আর আমার ছেলেমেয়েদের একমাত্র ঠিকানা। যদি এটাও ভাগ হয়ে যায়, তবে আমরা সবাই কোথায় যাব? জাজ সাহেব, তার চোখ থেকে এবার জল বইছিল, কিন্তু তিনি তার কথা চালিয়ে গেলেন। মাই লর্ড, যখন আমার বয়স মাত্র 16 বছর, তখন আমার বাবার শরীর খারাপ থাকতে শুরু করে।
তিনি দোকানে যেতে পারতেন না। সেই কাঁচা বয়সে যখন আমার সমবয়সী ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করত, আমি দোকানের ক্যাশ বাক্সে বসে থাকতাম। আমি আমার বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবা করেছি, রাত জেগে এবং পাশাপাশি সংসারের দায়িত্বও সামলেছি। আমি আমার পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিলাম, যাতে আমি আমার বোনদের পড়াশোনা চালিয়ে যেতে পারি। শ্রেণীও পাশ করতে পারিনি, কিন্তু আমি আমার 2 বোনকে কলেজে উচ্চ শিক্ষা দিয়েছি, যাতে তাদের কখনো কোনো কিছুর অভাব অনুভব না হয়। বাবার মৃত্যুর পর আমি পুরোপুরি চেষ্টা করেছি যাতে বাড়ির কোনো সদস্য তারা অভাব অনুভব না করে। আমি তাদের বিয়েতে নিজের সাধ্যের বাইরে গিয়ে খরচ করেছি, লোকের কাছ থেকে সুদে টাকা নিয়েছি, কিন্তু তাদের বিয়েতে কোনো কমতি হতে দিইনি। আজ আমি একটি ছোট দোকান চালাই, আর এরা দুজন নিজেদের বাড়িতে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। কিন্তু জজ সাহেব, আজ পর্যন্ত তো আমি নিজের খুশিই ত্যাগ করেছি, কিন্তু এখন কি আমি আমার পরিবারকেও সব খুশি থেকে বঞ্চিত করে দেব? তখনই বিরোধী পক্ষের উকিল, যিনি একজন ক্ষুরধার ও কঠোর দেখতে ব্যক্তি ছিলেন, চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, আপত্তি মাইলর্ড, এতে বলার কি আছে? উনি যা করেছেন তা প্রত্যেক ছেলে এবং ভাই তার পরিবারের জন্য করে থাকে। উনি কোনো বড় কাজ করেননি, এটা তো ওর কর্তব্য ছিল। শুনে অমিতের উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আমার আপত্তি আছে। আমার বিজ্ঞ বন্ধু হয়তো ভুলে যাচ্ছেন যে কর্তব্য দুদিক থেকেই হয়। আমার মক্কেল তার বড় বোন নীলিমার বিয়েতে আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা এবং ছোট বোন শিল্পার বিয়েতে 7 বছর আগে 1.5 লক্ষ টাকা খরচ করেছিলেন। এই অঙ্ক কোনো সাধারণ মানুষের জন্য ছোট টাকা নয়, বিশেষ করে তার জন্য যার আয় সীমিত। এমনকি তাদের বিয়ের পরেও প্রতিটি তিথি পার্বণে তিনি প্রচুর উপহার দিয়েছেন। কোনো সুখে দুঃখে তিনি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। জজ সাহেব এ কথায় সম্মতিতে মাথা নাড়লেন। অমিতের উকিল আরও বললেন, মাইলর্ড, আমার মক্কেলের পরিবার আজও সাধারণ জীবনযাপন করছে। আজও তার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, অথচ তার 2 বোন অভিজাত এলাকায় থাকে। কিন্তু এসব কথা নীলিমা আর শিল্পার উপর কোনো প্রভাব ফেলছিল না। নীলিমা আবার সেই নির্লজ্জতা ও শীতলতার সাথে বললেন, জজ সাহেব, এই আবেগময় কথা দিয়ে কিছু হবে না। আমরা শুধু সেটাই চাইছি যে আইন আমাদের দেয়। আপনি আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এটা শুনে অমিতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে এবার জল নয়, এক ঝড় বইছিল। তিনি কাঠগড়া ধরে জোরে ঝাঁকুনি দিলেন এবং প্রায় চিৎকার করে বললেন, জজ সাহেব, যে সময় আমার বড় বোনের স্বামীর ব্যবসা ডুবে গিয়েছিল এবং তাদের ওপর লক্ষ লক্ষ টাকার ঋণ হয়ে গিয়েছিল, তখন সাহায্যের জন্য তারা কাকে ডেকেছিল? আমাকে। সেই সময় আমি আমার এই বাড়িটার ওপর, যা আজ এরা দখল করতে চাইছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের সাহায্য করেছিলাম। সেই ঋণের কিস্তি আমি আজ পর্যন্ত ভরে চলেছি। 2 মাসের কিস্তিও এখনও বাকি আছে। তিনি তার ছোট বোন শিল্পার দিকে তার কাঁপতে থাকা আঙুল তুললেন। আর তুই শিল্পা, যখন তোর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এবং ডাক্তাররা বলেছিলেন যে সঙ্গে সঙ্গে অপারেশন না হলে বাচ্চা বাঁচবে না, চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার দরকার ছিল, তখন তুই কার দরজায় কড়া নেড়েছিলি? অমিতের কণ্ঠস্বর এবার কাঁপছিল। আমার স্ত্রী প্রিয়া। এক মুহূর্ত না ভেবে তার বিয়ের সমস্ত গয়না, যা তার মা তাকে দিয়েছিলেন, আমার সামনে এনে রেখে দিয়েছিল। সে বলেছিল, বাচ্চার জীবন বাঁচানো বেশি জরুরি। আমি সেই গয়নাগুলো বন্ধক রেখে তোর সাহায্য করেছিলাম জজ সাহেব। সেই গয়না আমি আজ পর্যন্ত ছাড়িয়ে আনতে পারিনি। আজও সেগুলো স্বর্ণকারের দোকানে পড়ে আছে। আপনি দেখে নিন, আমার স্ত্রীর হাতে গয়নার নামে কাঁচের চুড়ি আছে, অথচ আমার 2 বোনের হাতে সোনার বালা। আদালতে উপস্থিত প্রতিটি মানুষ অমিতের কথায় সত্যতা দেখতে পেল। ভিতর থেকে ভেঙে পড়া অমিত নিজের হাঁটু গেড়ে বসে পড়লেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার পুরো শরীর কাঁপছিল। তার স্ত্রী প্রিয়া, যিনি সামনের চেয়ারে বসেছিলেন, তার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে লাগলেন। আদালতে এমন এক নিস্তব্ধতা নেমে আসলো, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে ছিল অশ্রুজল। জজ সাহেব তার চশমা নামালেন এবং নিজের চোখ মুছলেন। তারপর তিনি বড় গাম্ভীর্যের সাথে নীলিমা আর শিল্পার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, এই কথা কি সত্যি? আপনাদের ভাই আপনাদের স্বামীর ব্যবসা বাঁচানোর জন্য নিজের বাড়ির ওপর লোন নিয়েছিলেন? তার স্ত্রী আপনাদের শিশুর জীবন বাঁচানোর জন্য নিজের গয়না বন্ধক রেখেছিলেন? 2 বোনের দৃষ্টি লজ্জায় নত হয়ে গেল। তাদের মুখ সাদা হয়ে গেল। তারা কিছু বলতে পারলেন না। শিল্পা শুধু আলতো করে হ্যাতে মাথা নাড়লেন। জজ সাহেব এই বিষয়টা নোট করলেন। তারপর 2 পক্ষের উকিল আবার তর্ক শুরু করলেন এবং জজ সাহেব সেই দিনের কার্যক্রম সেখানেই স্থগিত করে দিলেন এবং পরবর্তী তারিখ দিলেন। তখনই 8 বছরের আরব আর 6 বছরের নিয়া, যারা স্কুল থেকে এসে তাদের বাবার জন্য অপেক্ষা করছিল, ঘরের দরজা পর্যন্ত এলো। তারা দরজার জানালা দিয়ে তাদের বাবাকে কাঁদতে দেখে তাদের ছোট দুনিয়ায় যেন ভূমিকম্প শুরু হলো। তারা তাদের বাবাকে ভগবান মনে করত,
একজন সুপারহিরো যে কখনো দুর্বল হতে পারে না। তাকে কাঁদতে দেখে দুজনের চোখ জলে ভরে এলো। তারা দরজায় টোকা দিল। বাবা, খোলো প্লিজ। কিছুক্ষণ পর অমিত দরজা খুলে দিলেন। তারা দুজন হাত ধরে ভিতরে গেল। দুজনের ছোট্ট হাতে ছিল তাদের মাটির ব্যাংক, লাল রঙের, যেখানে তারা গত 1 বছর ধরে টফি, চকলেট আর খেলনার জন্য পাওয়া হাত খরচের টাকা জমাচ্ছিল। কোনো মেলায় যাওয়ার জন্য, কোনো বড় খেলনা কেনার জন্য। আরব তার বাবার কাছে গিয়ে খুব নিষ্পাপ মুখে তার হাত ছুঁয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি কাঁদছ কেন? অমিত নিজের চোখ মুছে তাদের সন্তানদের দিকে তাকালেন। তাদের নিষ্পাপ চোখে নিজের জন্য চিন্তা দেখে তার হৃদয় আরও বেশি ফেটে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু তাদের দিকে তাকিয়ে রইলেন। তখনই নিয়া তার তোতলা গলায় বলল, বাবা, ওই দুজন পিসি টাকার জন্যই তোমাকে জ্বালাতন করছে, তাই না? আমি তোমাকে আর মাকে কথা বলতে শুনেছিলাম। অমিত চুপ রইলেন। এই প্রশ্নের কি জবাব দেবেন তিনি? তখনই আরব নিজের আর নিয়ার মাটির ব্যাংক এগিয়ে দিয়ে বলল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি আমাদের এই দুটো ব্যাংক নিয়ে নাও, এতে অনেক টাকা আছে। তুমি এই সব টাকা পিসিদের দিয়ে দাও আর তাদের বলো যে তারা যেন তোমাকে আর বিরক্ত না করে। কিন্তু তুমি প্লিজ কেঁদো না, আমাদের ভালো লাগে না যখন তুমি কাঁদো। বাচ্চাদের মুখ থেকে এই কথা শুনে অমিতের হৃদয় যেন বুক থেকে বেরিয়ে এলো। একদিকে ছিল তার আপন বোনেরা, যাদেরকে লাখ লাখ টাকা দেওয়ার পরেও তাদের লোভ শেষ হচ্ছিল না, আর অন্যদিকে ছিল তার এই নিষ্পাক সন্তানেরা, যারা তাদের বাবার একটা হাসির জন্য তাদের ছোট্ট সঞ্চয়, তাদের প্রাণাধিক প্রিয় ব্যাংকটি এক মুহূর্তে কুরবান করতে প্রস্তুত ছিল। অমিত আর সহ্য করতে পারলেন না। তিনি 2 সন্তানকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। তিনি তাদের মাথায় চুমু খাচ্ছিলেন, তাদের সুখ ছিলেন, যেন সেই নিষ্পাপ বাচ্চাদের কাছ থেকে তিনি তার হারানো সাহস ফিরে পেতে চাইছিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয়া তার স্বামীর কষ্টে কাঁদছিলেন। অমিত তার ভাগ্যের ওপর কাঁদছিলেন। মা তার গর্ভের ওপর কাঁদছিলেন। আর সেই 2 নিষ্পাপ শিশু, তারা শুধু এই কারণে কাঁদছিল কারণ তাদের সুপারহিরো, তাদের বাবা কাঁদছিলেন। আদালতের পরবর্তী কার্যক্রমের তারিখ এলো। উকিলদের মধ্যে আবার তীব্র তর্ক শুরু হলো। অমিতের উকিল তার বাধ্যবাধকতা ও ত্যাগের যুক্তি দিচ্ছিলেন। তখন বিরোধী উকিলের কণ্ঠস্বর আদালতে প্রতিধ্বনিত হল, আপত্তি মাই লর্ড, এটা কোর্ট, কোনো ডেইলি সোপের নাটক নয়। তর্ক ছিল চরম পর্যায়ে। পরিবেশে ছিল এক উত্তেজনা। জজ সাহেব দ্বিধায় ছিলেন। আইন আর মানবতার মধ্যেকার দূরত্ব তার কাছে স্পষ্ট ছিল। ঠিক তখনই আদালতের দরজা একটি কর্কশ আওয়াজ করে খুলিল। সবার দৃষ্টি সেই দিকে গেল। একটি হুইল চেয়ারে একজন দুর্বল কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ বৃদ্ধা ভিতরে প্রবেশ করছেন। ইনি ছিলেন লক্ষ্মীজি। তার পিছনে দাঁড়িয়েছিলেন তার পুত্রবধূ প্রিয়া, যার মুখে ছিল উদ্বেগ আর দৃঢ়তার মিশ্র ভাব। লক্ষ্মীজির প্রবেশ পুরো কোর্টরুমে এক নীরবতা এনে দিল। বিরোধী উকিল তাকে দেখেই একটি সুযোগ বুঝে নিলেন। তিনি তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং ব্যঙ্গ করে হাসতে হাসতে বললেন, এই দেখুন জজ সাহেব, নতুন কৌশল। যখন আবেগময় গল্প দিয়ে কাজ হলো না, তখন এখন নিজের অসুস্থ মাকেই আদালতে নিয়ে এসেছেন। আবেগময় ব্ল্যাকমেলিংয়ে আরও একটি চেষ্টা। শুনে লক্ষ্মীজি, যিনি এতক্ষণ নীরব ছিলেন, নিজের দৃষ্টি তুললেন। তিনি হুইল চেয়ার থেকে তার কম্পমান কিন্তু শক্তিশালী কণ্ঠে বললেন, না উকিল সাহেব, আমি এখানে আমার ছেলের পক্ষ নিতে বা কাউকে আবেগময় ব্ল্যাকমেল করতে আসিনি। আমি এখানে আদালতের সামনে পুরো সত্যটা তুলে ধরতে এসেছি। আর সত্যটা হলো এই যে আমার ছেলে একজন অত্যন্ত নিরীহ এবং ভালো মানুষ, যে কখনো কারোর হক মারার কথা ভাবতেও পারে না। তিনি তাদের মেয়েদের দিকে তাকালেন এবং বললেন, সত্যিটা হলো এই যে ও বিয়ের পরেও প্রতি পদক্ষেপে তার এই বোনদের সাহায্য করেছে, কিন্তু যখন তার সাহায্যের প্রয়োজন হলো তখন কেউ এগিয়ে আসেনি। আমার অসুস্থতায় অমিত এখন পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করেছে। তার কাছে টাকা ছিল না, তবুও সে ঋণ নিয়ে আমার চিকিৎসা করিয়েছে। কিন্তু আমার এই প্রিয় মেয়েরা যারা আজ সম্পত্তিতে অংশ চাইছে, একবারও এটা জিজ্ঞেস করতে আসেনি যে মা, তুমি বেঁচে আছো নাকি মারা গেছো। তার কণ্ঠে ছিল কষ্ট আর রাগ দুটোই। যদি আমার মেয়েরা আমার স্বামীর সম্পত্তিতে অংশ চায়, তবে সবার আগে তাদের সেই ঋণের অংশীদার হতে হবে, যে ঋণ আমার ছেলে অমিতের মাথায় আছে। তারা কি সেই ঋণের অংশ শোধ করবে, যেটা নিজেদের সংসার বাঁচানোর জন্য এই বাড়ির ওপর নেওয়া হয়েছিল? তারা কি আমার অসুস্থতার খরচে অংশ দেবে? লক্ষ্মীজি এবার জজ সাহেবের দিকে ফিরলেন। তার চোখ জলে ছিল, কিন্তু কণ্ঠ ছিল ইস্পাতের মতো দৃঢ়। জজ সাহেব, আপনি আইনের রক্ষক। আপনিই বলুন, অধিকার কি শুধু একপাক্ষিক হয়? যখন দায়িত্বের সময় ছিল,
তখন এটা বলে এড়িয়ে গেল যে ভাই তো, ওর কর্তব্য। আর যখন সম্পত্তির কথা এলো তখন আইন মনে পড়ল। তিনি তার কথা শেষ করে বললেন, যদি কর্তব্য শুধু ছেলের হয় তাহলে অধিকারও শুধু ছেলেরই হওয়া উচিত। আদালতে এমন এক নিস্তব্ধতা নেমে এলো যা কোনো ঝড় আসার আগে হয়। বিরোধী উকিলের কাছে কোনো জবাব ছিল না। জজ সাহেব এক গভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে দু বোনের দিকে তাকালেন এবং তাদের ধমক দিলেন, লজ্জা হওয়া উচিত আপনাদের দুজনের। আপনাদের নিজের হক তো মনে থাকল, কিন্তু নিজের কর্তব্য ভুলে গেলেন। আপনাদের মা বাবা আর ভাইয়ের প্রতি আপনাদেরও কোনো কর্তব্য ছিল। যখন দায়িত্বের সময় ছিল তখন আপনারা কোথাও ছিলেন না, আর যখন সম্পত্তির কথা এলো তখন অংশ চাইতে চলে এলেন। অমিতের মতো ভাইয়ের জন্য তো বোনেরা জীবন দিতে প্রস্তুত থাকে, আর আপনারা তার জীবন নিতে উদ্যত হয়েছেন। দু বোন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তাদের উকিল তবুও হার মানলেন না এবং কোনো আইনি খুঁটিনাটি বের করে তর্ক চালিয়ে গেলেন। সেই দিনের জন্য আদালত আবার স্থগিত হয়ে গেল। এক সপ্তাহ পর রাখির উৎসব এলো। এমন এক উৎসব যা ভাই বোনের পবিত্র সম্পর্কের সবচেয়ে বড় নিদর্শন। কিন্তু অমিতের বাড়িতে আজ কোনো উৎসব ছিল না। বাড়িতে সকাল থেকেই এক অদ্ভুত হৃদয় বিদারক নীরবতা বিরাজ করছিল। অমিত আর প্রিয়ার দুই সন্তান আরব আর নিয়া নতুন পোশাক পরেছিল। নিয়া খুব খুশি হয়ে তার ভাই আরবের হাতে একটি ছোট রাখি বাঁধল। আরবও তার বোনকে উপহার দিল এবং তার মাথায় হাত রেখে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিল। বাড়িতে শুধু এই একটি মুহূর্তই ছিল যেখানে কিছুটা জীবন দেখা গেল, কিন্তু অমিতের কবজি আজ খালি ছিল। বাড়িতে বসে তিনি শূন্য চোখে দরজার দিকে তাকিয়েছিলেন। প্রতি বছর এই সময় পর্যন্ত তার দুই বোন নীলিমা আর শিল্পা বাড়িতে চলে আসতেন। যদি আসতে না পারতেন তবে তাদের পাঠানো রাখির খাম অবশ্যই আসত। কিন্তু আজ না কোনো বোন এসেছিল, না রাখি পাঠানো হয়েছিল। আজ প্রথমবার তার কবজি রাখির সুতোর জন্য অপেক্ষা করছিল। প্রিয়া তার কাছে এলেন এবং অমিতের কাঁধে হাত রেখে এক আশাবাদী কণ্ঠে বললেন, একটা কাজ করুন না, আপনার বোনেরা যদি না আসে তো কি হয়েছে, বড় তো আপনি, কেননা আপনিই তাদের বাড়িতে চলে যান রাখি বাঁধিয়ে আনতে। কিছুটা মিষ্টিও নিয়ে যাবেন, হয়তো উৎসবের এই পবিত্র দিনে তাদের মন গলে যাবে, হয়তো তারা নিজেদের ভুল স্বীকার করে নেবে। প্রিয়ার চোখে একটা আশা ছিল যে হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। অমিত তার সজল চোখে প্রিয়ার দিকে তাকালেন, মুখে এক বেদনা ভরা হাসি নিয়ে বললেন, না প্রিয়া, এখন আর না, এখন এইসব কথার কোনো মানে নেই। তিনি নিজের খালি কবজির দিকে তাকালেন। আমাদের মধ্যে এখন আর ভাই বোনের সম্পর্ক কোথায় রইল প্রিয়া? সমস্ত সম্পর্ক, সমস্ত ভালোবাসা, সব কিছু তো সেই আদালতের কাঠগড়াই ধ্বংস হয়ে গেছে। এখন ওরা আমার বোন নয় প্রিয়া, এখন তো ওরা শুধু বাদী আর আমি বিবাদী। আমাদের মধ্যে যে দূরত্ব এসে গেছে, রাখির সুতো এখন সেই দূরত্বকে ভরতে পারবে না। এই কথা শুনে পাশের ঘরে শুয়ে থাকা লক্ষ্মীজির বুক যেন ফেটে গেল। আজ ছিল রায়ের দিন, সেই দিন যার জন্য অমিত মাসের পর মাস অপেক্ষা করছিলেন বা হয়তো ভয় পাচ্ছিলেন। সকালের সময় অমিত তার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলেন, বাইরে তাকাচ্ছিলেন, কিন্তু তার চোখ কিছুই দেখছিল না। তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি, সেই শান্তি যা ঝড়ের পর আসে যখন সবকিছু ধ্বংস হয়ে যায়। প্রিয়া তার কাছে এলেন এবং ধীরে ধীরে বললেন, তৈরি হয়ে যান, আদালতের জন্য বের হতে হবে। অমিত না ঘুরে জানালা দিয়ে বাইরে দেখতে দেখতেই বললেন, প্রিয়া, আমি ক্লান্ত, আমি হেরে গেছি। প্রিয়া চমকে উঠলেন, আপনি কি বলছেন? অমিত ঘুরলেন, তার চোখ ছিল নিভে যাওয়া। আমি আজ আদালতে গিয়ে জজ সাহেবকে বলে দেব যে আমাকে এই মামলা লড়তে বন্ধ করতে হবে। আমি আমার বোনদেরকে তাদের সমান অংশ দিয়ে দেব, বাড়ি বিক্রি করে দেব, দোকান বিক্রি করে দেব, আর যা টাকা আসবে 3 ভাগ করে দেব। প্রিয়ার পায়ের নিচে মাটি সরে গেল। কিন্তু তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাচ্চাদের কি হবে? অমিতের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কোথাও না কোথাও তো চলে যাব প্রিয়া, ভাড়ার বাড়িতে থাকব, কোনো ছোটখাটো কাজ করব, কিন্তু এখন এই আদালত, এই উকিল, এই মামলা আর আমার সহ্য হয় না। আমি রোজ আমার বোনদেরকে আমার শত্রু হতে দেখতে পারি না, আমি আমার মাকে রোজ কাঁদতে দেখতে পারি না। তিনি নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। আমি ক্লান্ত প্রিয়া, আমি হেরে মেনে নিচ্ছি। প্রিয়ার মন ভেঙে গেল, কিন্তু তিনি তার স্বামীর হাত ধরলেন। ঠিক আছে, আপনি যা সঠিক মনে করেন তাই করুন, আমি আপনার সাথে আছি, সব সময় থাকব। 2 ঘন্টা পর আদালত। অমিত কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, তার মুখ শান্ত ছিল। আদালতের কার্যক্রম শুরু হল। দুজন উকিলই তাদের বক্তব্য রাখলেন। তখনই জজ সাহেব অমিতকে সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার অমিত, আপনি এই বিষয়ে কি বলতে চান? আদালতে নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি ছিল অমিতের উপর। অমিত কথা বলা শুরু করলেন। তার কণ্ঠে এবার এক অদ্ভুত সংযম ছিল,
জজ সাহেব, আমি আমি আর এই মামলা লড়তে চাই না। এটা শুনে পুরো কোর্টরুম কেঁপে উঠল। দর্শকদের মধ্যে বসে থাকা প্রিয়া তার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। লক্ষ্মীজি, যিনি হুইল চেয়ারে বসেছিলেন, তার হৃদয়ে ধক করে উঠল। বিরোধী উকিলের মুখে বিজয়ের হাসি এলো। দুবোন নীলিমা আর শিল্পা একে অপরের দিকে তাকালেন, যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তারা ঠিক শুনেছেন। তারপর নীলিমা আস্তে করে বলল, এখন তো উট পাহাড়ের নিচে এলো। অমিত এগিয়ে বললেন, জজ সাহেব, আমি আমার বোনদেরকে তাদের সমান অংশ দিতে প্রস্তুত। আমি বাড়ি আর দোকান বিক্রি করে দেব, যে টাকা আসবে আমরা তিনজন সমানভাবে ভাগ করে নেব। আমি শুধু এই সব শেষ করতে চাই জজ সাহেব। জজ সাহেব, যিনি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, তিনি তার চশমা নামালেন এবং অমিতকে মনোযোগ দিয়ে দেখলেন। তার অভিজ্ঞ চোখ অমিতের ভেঙে পড়া আত্মাকে পড়ে ফেলল। কয়েক মুহূর্তের নীরবতার পর জজ সাহেব বললেন, মিস্টার অমিত, আপনি কি সত্যি এই ডিসিশন নিজের ইচ্ছায় নিচ্ছেন, নাকি আপনি ক্লান্ত হয়ে হার মেনে নিচ্ছেন? অমিতের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করলেন। জজ সাহেব একটি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি বুঝতে পারছি মিস্টার অমিত। আমি গত কয়েক মাস ধরেই মামলাটি দেখেছি। আমি আপনার প্রতিটি শুনানিতে আপনার চোখে কষ্ট দেখেছি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, আমি এই পুরো মামলাটির নিবিড় অধ্যয়ন করেছি। আমি সব তথ্য দেখেছি, সব প্রমাণ দেখেছি, এবং আমার দৃষ্টিতে আপনার বোনেদের এই সম্পত্তির উপর কোনো নৈতিক হক তৈরি হয় না। এটা শুনে আদালতে চাঞ্চল্য সৃষ্টি হল। বিরোধী উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। আপত্তি মাইলর্ড, মিস্টার অমিত নিজেই অংশ দিতে প্রস্তুত, এবং আইনের দৃষ্টিতেও। উকিলের কথা কেটে জজ সাহেবের কণ্ঠস্বর গর্জে উঠল, আমি আইন আপনার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আইন মেয়েদেরকে তাদের বাবার সম্পত্তিতে হক দেয়, কিন্তু আইন কি এটাও বলে না যে যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার অধিকার পাওয়ার হক নেই? তিনি আরও বললেন, এই লোকটি নিজের পুরো জীবন তার বোনেদের জন্য উৎসর্গ করেছে। নিজের পড়াশোনা ছেড়েছে, নিজের স্বপ্ন ছেড়েছে, নিজের ভবিষ্যৎ ছেড়েছে, যাতে তার বোনেরা পড়তে পারে, এগিয়ে যেতে পারে। সে তাদের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছে, তাদের সংকটে তাদের সাহায্য করেছে। আর আজ সেই বোনেরা নিজেদের ভাইকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। জজ সাহেবের কণ্ঠে এবার স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল, কিন্তু তিনি থেমে অমিতকে দেখলেন। আমি এটাও দেখছি যে এই লোকটি ভেঙে পড়েছে, আর যদি আমি আজ একে ওর ইচ্ছার বিরুদ্ধে জিতিয়ে দিই, তবে হয়তো সে কোনোদিন খুশি হতে পারবে না। জজ সাহেব এক মুহূর্ত ভাবলেন, তারপর তার মুখে এক অদ্ভুত ঝলক এলো। মিস্টার অমিত তার বোনেদেরকে সমান অংশ দিতে চান, তাই আদালত এই বিষয়টিকে সম্মতি দিচ্ছে, কিন্তু একটি শর্তে। যখন জজ সাহেবের মুখ থেকেই শব্দটি বের হল, তখন আদালতে উপস্থিত সবার নিঃশ্বাস যেন থেমে গেল। অমিত অবাক হয়ে তাঁর দিকে তাকালেন। তার বোন আর তাদের উকিলের মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। জজ সাহেব তার দৃষ্টি সরাসরি নীলিমা আর শিল্পার দিকে নিবদ্ধ করলেন এবং বললেন, সম্পত্তির ভাগ হবে, আপনারা আপনাদের হক পাবেন, কিন্তু। জজ সাহেবের কণ্ঠস্বর এবার আরও গম্ভীর ও ধারালো হয়ে গেল। ভাগ সবার সামনে হবে। আমার শর্ত হলো এই যে যেদিন সম্পত্তির ভাগ হবে, সেই দিন আপনারা দুজনকেই আপনাদের নিজ নিজ শ্বশুরবাড়ি থেকে কমপক্ষে 10 জন লোককে নিয়ে আসতে হবে। দুই বোনের মুখ সাদা হয়ে গেল। তারপর জজ সাহেব বললেন, তারা নিজেদের চোখে দেখবে যে আপনারা দুজন আপনাদের বাপের বাড়ি থেকে, আপনাদের সেই ভাইয়ের কাছ থেকে, যে তার জীবন আপনাদের জন্য কুরবান করে দিয়েছে, সম্পত্তি থেকে অংশ নিচ্ছেন। আর হ্যাঁ, জজ সাহেব জোর দিয়ে বললেন, আপনাদের ননদদেরকেও সেই সময় আসতে হবে, তাদের নিজ নিজ স্বামীদের সাথে। অবশেষে তাদেরও তো জানা উচিত যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের আর বোনেদেরও সমান হক থাকে। এবং সবচেয়ে জরুরি কথা, জজ সাহেব তার কণ্ঠস্বর আরও উঁচু করলেন, আপনাদের দুজনকেই আপনাদের সন্তানদেরকেও সঙ্গে আনতে হবে, যাতে তারাও নিজেদের চোখে দেখে যে তাদের মা তাদের মামার কাছ থেকে নিজের হক কিভাবে আদায় করছেন। তাদেরও তো এই শিক্ষা পাওয়া উচিত যে কিভাবে সম্পর্কের চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ হয়। জজ সাহেব এক মুহূর্ত থেমে পুরো আদালতের দিকে তাকালেন এবং তারপর বললেন, যদি আপনারা দুজন এই শর্ত মেনে নেন, তবে আমি আজই আদেশ জারি করে দেব যে সম্পত্তির সমান ভাগ হোক, কিন্তু যদি না মানেন, তবে এই মামলা এখানেই খারিজ হয়ে যাবে। এটি ছিল এমন এক ব্রহ্মাস্ত্র যার কোনো জবাব ছিল না, এমন এক চাল যা এক মুহূর্তেই বোনেদের লোভের প্রাসাদকে ভেঙে গুড়িয়ে দিল। এটা শুনে দুই বোন যেন ক্ষিপ্ত হয়ে উঠলেন, তাদের মুখের রং উড়ে গেল। তারা বুঝতে পারলেন যে জজ সাহেব তাদেরকে তাদেরই জালে ফাঁসি দিয়েছেন। যদি তাদের শ্বশুরবাড়ির লোকেরা, বিশেষ করে তাদের ননদেরা এটা জানতে পারে যে তারা তাদের বাপের বাড়ি থেকে এভাবে জোর করে অংশ নিচ্ছেন, তবে কালকে তারাও তাদের বাপের বাড়ি থেকে অংশ চাইতে দাঁড়াবে। আর তখন সবচেয়ে বেশি অসুবিধা এদেরই হবে।
যে আইনের আড়ালে তারা তাদের ভাইয়ের ঘর ভাঙছিলেন, আজ সেই নিয়ম আর আইন তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল। বিরোধী উকিল ছটফট করতে করতে বললেন, মাই লর্ড, এটা তো নিছক অবিচার। এই ধরনের শর্তের কোনো বিধান আইনে নেই। এটা মামলা ঝুলিয়ে রাখার একটা চাল। জজ সাহেবের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। অবিচার? অবিচার হলো এই যে একজন ভাইকে তারাই বোনেরা ধ্বংস করতে উদ্যত হয়েছে। যদি আপনার মক্কেল সঠিক হন এবং তারা শুধু নিজেদের আইনি হক নিচ্ছেন, তবে তাদের এই কাজ সবার সামনে করতে কি আপত্তি হওয়া থাকা উচিত? সত্যের কোনো পর্দার প্রয়োজন হয় না। জজ সাহেব দুই বোনকেই সরাসরি সম্বোধন করে বললেন, এই আপত্তি এই কারণে করা হচ্ছে কারণ আপনারা অংশ নিতে তো জানেন, কিন্তু অংশ দিতে চান না। আপনারা চান যে আপনারা তো বাপের বাড়ি থেকে অংশ পান, কিন্তু আপনাদের ননদেরা তাদের বাপের বাড়ি থেকে না পান। কেন? আইন কি শুধু আপনাদের জন্যই? দুই বোন এবার মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে কোনো জবাব ছিল না। জজ সাহেব আদেশ দিলেন, পরবর্তী তারিখ 15 দিন পর, সেই দিন আপনাদের দুজনকেই আমার এই শর্ত পূরণ করে আসতে হবে, না হলে এই মামলা খারিজ করে দেওয়া হবে। তিনি তার হাতুড়ি টেবিলের ওপর ঠুকলেন। কোর্ট এখন স্থগিত করা হলো। দুই বোন নিজেদের মুখ নিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তাদের জয়ের আনন্দ এক মুহূর্তে পরাজয়ের গভীর ভয়ে বদলে গিয়েছিল। আদালতের বাইরে আসতেই নীলিমার স্বামীর ফোন এলো। তিনি বড় উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, কি হলো? রায় কি আমাদের পক্ষে হলো নাকি? আমার পুরো বিশ্বাস আজ তো তুমি তোমার হক পেয়েই গেছ। একই সময় ছোট বোন শিল্পারও ফোন বাজল। তার স্বামীও একই প্রশ্ন করলেন, তাড়াতাড়ি বলো, কত টাকা পাবে? দুই বোন একে অপরের দিকে তাকাচ্ছিলেন। আজ প্রথমবার তাদের চোখে লোভ নয়, বরং নিজেদের কাজের জন্য গভীর অনুশোচনা ছিল। জজ সাহেবের কথা, মায়ের কষ্ট এবং নিজের ভাইয়ের ভেঙে যাওয়া মুখ সব একসাথে তাদের চোখের সামনে ঘুরে গেল। নীলিমা কাঁপতে কাঁপতে তার স্বামীকে বললেন, আমার কোনো সম্পত্তি চাই না। আর শিল্পাও কেঁদে কেঁদে তার স্বামীকে বললেন, আমি আমার মামলা ফিরিয়ে নিচ্ছি। দুজনেই ফোন কেটে দিলেন। তারা সম্পত্তি তো জিতেননি, কিন্তু তাদের মনুষ্যত্ব, তাদের সম্মান, তাদের ভাই এবং সবচেয়ে বড় কথা তাদের বাপের বাড়ি সব কিছু হারিয়েছিলেন।